দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 তৃতীয় রাউন্ডের আজকের অনুষ্ঠান। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে সুস্থ সংস্কৃতির বিকাশ কল্যাণধর্মী রাজনীতির পূর্ব শর্ত। বিষয়ের পক্ষে বলবে হলিক্রস কলেজ ঢাকা, বিষয়ের বিপক্ষে বলবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল হলিক্রস কলেজ ঢাকার বিতার্কিকরা হলেন সাবিকুন নাহার স্নেহা, আয়শা আমিন মাহি ও তাদের দলনেতা জারিন তারান্নুম মন। বিপক্ষ দল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিতার্কিকরা হলেন ফাইজুস সালেহিন সামিন, রুবায়াত খান সাকিব ও তাদের দলনেতা অনিন্দ প্রতিম সিনহা। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। ফয়সাল আকবর, গবেষণা কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আবুল বাশার, শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আবু তাহের, প্রভাষক, বিআইএসসি, নির্ঝর। প্রিয় দর্শক, সম্মানিত বিচারকবৃন্দ যে সব বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 15, ভাষার ব্যবহার ও উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং সবশেষে বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে চলুন সংক্ষেপে জেনে নেই আমাদের আজকের বিতর্কের নিয়মগুলো কি কি। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত ও 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দল হচ্ছে হলিক্রস কলেজ ঢাকা এবং বিপক্ষে বলবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আমি এখন বিষয়বস্তুর পক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য পক্ষ দল হলিক্রস কলেজ ঢাকার প্রথম বক্তা সাবিকুন নাহার স্নেহাকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈশ্বর ভবে দিয়াছেন যাহা, সবই হলো প্রকৃতি। মানুষ আসিয়া জানিল গড়ি, ততটুকুই সংস্কৃতি। নৃত্য, বাদ্য, ধর্ম শুধু সংস্কৃতি নয়, তবে সংস্কৃতির সব মানুষ আসিয়া রচিয়াছে যায় এভাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় সুস্থ সংস্কৃতির বিকাশ কল্যাণধর্মী রাজনীতির পূর্বশর্ত পক্ষে অবস্থান করছি। আজকে আমাদের এই বিতর্কের বিষয়ের যে শব্দগুলো সুষ্ঠু সংজ্ঞানের দাবি রাখে তা হলো সুস্থ সংস্কৃতি, বিকাশ, কল্যাণধর্মী রাজনীতি এবং পূর্বশর্ত। প্রথমেই সুস্থ সংস্কৃতি হলো, আমরা শুধুমাত্র যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি না সেটা হচ্ছে নাচ, গান, বাদ্যযন্ত্র, কাব্য, কবিতা, রবীন্দ্রনাথ, নজরুল কিংবা আমরা শুধুমাত্র শরৎচন্দ্র ও জীবনানন্দকে বোঝাতে চাচ্ছি না। আমরা বোঝাতে চাচ্ছি সুস্থ সংস্কৃতি হচ্ছে একটি সমাজের জীবনধারার পদ্ধতি, চিন্তাধারা, তাদের মূল্যবোধ, তাদের নীতিনৈতিকতা, একটি সমাজে মানুষের জনগণের চেতনা এবং তাদের বিশ্বাস ও আচরণ এবং তাদের ঐতিহ্যের সমষ্টিকে আমরা বোঝাচ্ছি। রাজনৈতিক সংস্কৃতি এখানে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করছে। রাজনৈতিক সংস্কৃতি বলতে সেসব মনোভাব, বিশ্বাস ও আচরণকে আমরা বোঝাচ্ছি যার দ্বারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে জনগণ। এরপর আসে বিকাশ। বিকাশ বলতে কোনো ব্যক্তি, কোনো সমাজ বা জাতির সামগ্রিক উন্নতি এবং তাদেরকে প্রগতিকে আমরা বোঝাচ্ছি। সুস্থ সংস্কৃতির বিকাশ বলতে বোঝায় এমন মূল্যবোধ, চিন্তাধারা ও আচরণের গড়ে ওঠা কিংবা ছড়িয়ে পড়া যা কিনা মানুষকে নৈতিক, মানবিক এবং দায়িত্বশীল করতে গড়ে তোলে। বিজ্ঞ প্রতিপক্ষ উন্নত
উন্নতি কেবল শুধুমাত্র ব্রিজ, কালভার্ট এবং কি শুধুমাত্র ভবন এবং সেতু দ্বারা প্রকাশিত হয় না। প্রকৃত বিকাশ হলো মানুষের চিন্তার বিকাশ, এবং একটি সমাজে সুস্থ সংস্কৃতি চর্চা না হলে সেটি বিকাশ অসম্ভব হয়ে দাঁড়ায়। এবং ঠিক এই জায়গা থেকে জন্ম নেয় কল্যাণধর্মী রাজনীতির। কল্যাণধর্মী রাজনীতি হলো এমন একটি রাজনৈতিক দর্শন যেখানে রাষ্ট্র নাগরিক এমন পদ্ধতিতে পরিচালনা করার চেষ্টা করে যেখানে সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হয়, এবং এটাই হচ্ছে তাদের প্রধান লক্ষ্য। এমনকি রাজনীতি এখানে ক্ষমতার শাসনের জন্য নয়, বরং সেবার জন্য ব্যবহার করা হয়। এবং আমি যদি এর 3টি বৈশিষ্ট্য বলি তবে সেটি হচ্ছে সরকারের সাথে বিরোধী দল এবং অন্য দলের সুসম্পর্ক, সরকারের জনগণের প্রতি দায়িত্বশীলতা, দায়বদ্ধতা এবং জবাবদিহিতা, জনগণের সরকারের প্রতি সম্মান। এরপরে সর্বশেষ হচ্ছে পূর্ব শর্ত। কোনো কাজ, অবস্থা বা ঘটনার আগে যে শর্ত পূরণ করা হয় এবং যেটা হচ্ছে অবশ্যই দরকার তাকে পূর্ব শর্ত বলা হয়। আর আমরা এখানে পূর্ব শর্ত মানে সবচেয়ে টেকসই এবং প্রভাব বিস্তারকারী নিয়ামককে বোঝাচ্ছি। মাননীয় সভাপতি, আজকে আমরা আমাদের এই বিতর্কের বিষয়টি 3টি ক্ষেত্রের মাধ্যমে উপস্থাপন করব। প্রথম ক্ষেত্রটি হচ্ছে সুস্থ সংস্কৃতির বিকাশ ও কল্যাণধর্মী রাজনীতির সম্পর্ক। দ্বিতীয়টি হচ্ছে কল্যাণধর্মী রাজনীতির পূর্ব শর্ত কেন সুস্থ সংস্কৃতি, এবং তৃতীয়টি হচ্ছে সুস্থ সংস্কৃতি চর্চায় রাজনীতি বনাম সুস্থ সংস্কৃতিবিহীন রাজনীতির চিত্র। আমি প্রথম ক্ষেত্রটি ব্যাখ্যা করব এবং আমার দলের দ্বিতীয় ও তৃতীয় বক্তা পরের ক্ষেত্রগুলি ব্যাখ্যা করবে। এখন আমাদের প্রশ্ন আসে যে সুস্থ সংস্কৃতির বিকাশ কিভাবে হয়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, শিশু যখন বেড়ে ওঠে তখন তার বেড়ে ওঠার পরিবেশটা হচ্ছে পরিবার, এবং সেটি হচ্ছে তার প্রাথমিক শিক্ষার স্থান। এবং আমরা সুশিক্ষার আগে শিষ্টাচারকে বেশি মূল্য দিই। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ যদি একটি শিশুকে ছোটবেলা থেকে সহানুভূতি, ন্যায়বোধ, দায়িত্ববোধ তার মধ্যে যদি গড়ে তোলে তাহলে ভবিষ্যতের রাজনীতিতেও তখন সুস্থতা আমরা দেখতে পারবো। কিন্তু শিশু যদি ছোটবেলা থেকেই সহিংসতা, অসততা ও ক্ষমতার অপব্যবহারকে স্বাভাবিকভাবে তাকে যদি দেখানো হয় তবে সেখানে আমরা কোনো সুস্থ রাজনীতি দেখতে পারবো না। একটি শিশুর হাতেই একটি দেশের ভবিষ্যৎ থাকে, তাই আমরা যদি তার নৈতিক চরিত্র গঠনে যদি আমরা ভূমিকা পালন করি তবে এটি আমাদের সুস্থ সংস্কৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি দেশের গণ্ডি পেরিয়ে আজকে যদি আন্তর্জাতিক পর্যায়ে দেখি তবে আমরা দেখতে পারি ফিনল্যান্ড, নরওয়ে কিংবা কানাডার দিকে তাকালেই আমরা দেখতে পাই যে শক্তিশালী একটি রাষ্ট্র তারা, এবং তাদের রাজনীতি আজকে কল্যাণধর্মী। কেন? তারা তো হঠাৎ করে কল্যাণধর্মী রাজনীতিতে আসেনি। তাদের কল্যাণধর্মী রাজনীতি হচ্ছে তাদের সুস্থ সংস্কৃতি ধীরে ধীরে চর্চার মাধ্যমে। কিন্তু মাননীয় সভাপতি, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের খুব দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশে সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের পাঠ্যসূচিও পরিবর্তন হয়। এজন্য আজকে আমরা শিক্ষার্থীরা আমাদের দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আজকে আমরা দোলাচলে ভুগছি। কিন্তু এই অপসংস্কৃতি থেকে বা এই অসুস্থ সংস্কৃতি থেকে আজকে আমাদের ফিরে আসতে হবে। কেননা নেলসন ম্যান্ডেলা বলেছেন, শিক্ষা বা সংস্কৃতি হচ্ছে সেই শক্তি যার মাধ্যমে একটি সমাজকে বদলে দেওয়া যায়। মাননীয় সভাপতি, আজকে সুস্থ সংস্কৃতি ও রাজনীতির সম্পর্ক হলো একটি রাষ্ট্রের চালিকা শক্তি। কারণ রাজনীতি হঠাৎ আকাশ থেকে নেমে আসেনি, বরং উঠে আসে একটি সংস্কৃতির মাধ্যমে। বিজ্ঞ প্রতিপক্ষ, আজকে আমরা যদি সুস্থ সংস্কৃতি চর্চা না করি তবে আজকে এই সমাজ কলুষিত হবে, বরং বিকশিত হবে না। সুস্থ সংস্কৃতি ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা টেকসই হয় না। আমার প্রতিপক্ষকে প্রশ্ন করতে চাই, আপনারা কি ইতিহাসে এমন একটি উদাহরণ দেখিয়ে যেতে পারবেন যেখানে জাতির সংস্কৃতির অবক্ষয় হয়েছে কিন্তু তারা খুব সুন্দরভাবে কল্যাণধর্মী রাজনীতি পরিচালনা করছে? যদি না পারেন তবে স্বীকার করে নিন যে পূর্ব শর্তই হচ্ছে সুস্থ সংস্কৃতি হচ্ছে সেই পূর্ব শর্ত, সেই ধ্রুবতারা যার মাধ্যমে কল্যাণধর্মী রাজনীতি বিকশিত হয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। আমি এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা ফাইজুস সালেহিন সামিনকে। চলুন ঘুরে আসা যাক ফ্যাসিবাদী শাসনামল থেকে, যখন সরকার বিরোধী মানেই ছিল রাষ্ট্রবিরোধী, যখন আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে মামলা, জেল জুলুমে নিষ্পেষিত করার মানেই ছিল স্বাধীনতা রক্ষা, সর্বোত্তম সংস্কৃতি। ক্ষমতার পালাবদলের সাথে যখন এভাবেই বদলে যায় সুস্থ সংস্কৃতির সংজ্ঞা, ঠিক তখনই আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় সুস্থ সংস্কৃতির বিকাশ, কল্যাণমুখী রাজনীতির পূর্ব শর্ত। বিপক্ষে বলছি মাননীয় সভাপতি, আজ আমি খুবই আশা নিয়ে এসেছিলাম আজকে আমার প্রতিপক্ষ থেকে আমি অনেক যুক্তি শুনবো, আমি অনেক কিছু শিখে যাব। কিন্তু আজ খুবই নিদারুণভাবে আশাহত হয়ে আমার বারবার মনে আসছিল কবি সুকুমার রায়ের কথা। তিনি বলেছিলেন, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, ছায়ার সঙ্গে কুস্তি লড়ে গাত্রে হলো ব্যথা। আজ প্রতিপক্ষ ছায়ার মতোই সম্পূর্ণ অবস্তুগত এবং বিমূর্ত একটি জিনিস, সংস্কৃতিকে পূর্ব শর্ত বলছেন, এমন একটি জিনিস যেটি কিনা আমার দেশের একটি কাঠামোগত সমস্যা। কিন্তু আমি এবং আমার দলের আজ বিশ্বাস, এবং আমরা আজকে বারবার প্রমাণ করে দিয়ে যাব, এক, বাংলাদেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপটে যে কোনো সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রেই আপনার অনেক
সীমাবদ্ধতা রয়েছে। 2, সংস্কৃতির ভালো মন্দর বিচার না করে, অর্থাৎ সংস্কৃতির ভালো মন্দের তোয়াক্কা না করেও আমরা চাইলে আমাদের কল্যাণমুখী রাজনীতি করা সম্ভব। অর্থাৎ কল্যাণমুখী রাজনীতি করার জন্য সাংস্কৃতিক বিকাশ কোনো অবধারিত জিনিস নয়। এবং 3, একটি স্বচ্ছ ও গঠনমূলক রাষ্ট্র কাঠামোই হচ্ছে কল্যাণমুখী রাজনীতির পূর্ব শর্ত। এমনকি একটি গঠনগত রাষ্ট্র কাঠামোই আপনার পারবে সুস্থ সংস্কৃতির সূচনা করতে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন শুরুতে তাদের সংজ্ঞায়নে যেসব জিনিস ত্রুটিপূর্ণ ছিল তা হলো প্রথমত সংস্কৃতি। তারা আমাদেরকে আজকে সংস্কৃতির কোনো সংজ্ঞায়ন দিয়ে জানি, তারা সরাসরি চলে গেছেন সুস্থ সংস্কৃতি। লক্ষ্য করুন, সংস্কৃতি হচ্ছে বিশাল জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা যে বিশ্বাস, আমি যা বিশ্বাস করি, আমি যা করি সেটাই আমার সংস্কৃতি। এখন আপনি লক্ষ্য করুন, যেহেতু সংস্কৃতি এক ধরনের বিশ্বাস, আমি চাইলে আমার, আপনার, কোনো ব্যক্তির কিংবা কোনো গোষ্ঠীর সংস্কৃতি চাইলে বদলাতে পারিনি। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত, সুস্থ সংস্কৃতির, দেখুন সুস্থ সংস্কৃতির মানে আমরা বুঝি কি, যা অপসংস্কৃতি না, কিন্তু যা ভালো সংস্কৃতি। কিন্তু আমার কাছে কি ভালো সংস্কৃতি, তার স্থান, কাল, পাত্র এবং মতাদর্শ ভেদে এক একজনের কাছে এক এক রকম। আবার আপনি লক্ষ্য করুন, কল্যাণমুখী রাজনীতি, যে কল্যাণমুখী রাজনীতির উপর আমাদের আজকের বিতর্ক, সেই কল্যাণমুখী রাজনীতিকে তারা ঠিকভাবে আজকে ব্যাখ্যাই করে যেতে পারেনি। মাননীয় সভাপতি, আমরা কল্যাণমুখী রাজনীতি বলতে 3টি জিনিসের উপর আজকে নজর দিব। প্রথমত, কল্যাণমুখী রাজনীতি বলতে আমরা বোঝাচ্ছি 1, জনগণের অর্থনৈতিক মুক্তি, 2, নাগরিকের অধিকার এবং নাগরিক সুবিধা নিশ্চিত করা, এবং 3, সুশাসন নিশ্চিত করা। মাননীয় সভাপতি, এবার লক্ষ্য করুন পূর্ব শর্ত। পূর্ব শর্ত বলতে আমরা বোঝাই যা কোনো কিছুর, যে কোনো কিছু ফলাফলের পিছনে মূল কারণ, যার পিছনে আর কোনো মূল কারণ নেই। অর্থাৎ আজকে তাদেরকে বিতর্কতে জিততে হলে তাদেরকে এটি প্রমাণ করে দিয়ে যেতে হবে যে কেন সুস্থ সংস্কৃতির বিকাশের মূলে অন্য কোনো কারণে এটি নিজে নিজে স্বতন্ত্রভাবে বিকশিত হয়ে আমার কল্যাণমুখী রাজনীতি নিশ্চিত করে দিবে। মাননীয় সভাপতি, শুরু করছি আজকে আমার বিতর্কের মূল যুক্তিগুলোতে। মাননীয় সভাপতি, শুরুতেই লক্ষ্য করুন, আপনাদেরকে বুঝতে হবে সংস্কৃতি কিভাবে কাজ করে, সাংস্কৃতিক বিকাশটি কিভাবে কাজ করে। দেখেন, সংস্কৃতি কোনো বস্তুগত জিনিস না, এটি একটি চর্চার বিষয়, একটি কোনো জাতিসত্তার মধ্যে দীর্ঘদিন ধরে ধারণ করার বিষয়। তাই যখন সংস্কৃতি একটি দীর্ঘব্যাপী এবং একটি মনস্তাত্ত্বিক বিকাশের বিষয়, তখন বাংলাদেশের মতো একটি দেশে যেখানে 18 কোটি জনগোষ্ঠীর কাছে আপনি কিভাবে আপনার সাংস্কৃতিক বিকাশটি পৌঁছে দিবেন, কত দিনে পৌঁছে দিবেন, কতজন শ্বাস গ্রহণ করবে, তার কোনো আপনি আমাকে নিশ্চয়তা দিতে পারেন না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, সংস্কৃতি কোনো কচুরিপানা নয় যে ডোবার জলে ভেসে ভেসে 18 কোটি জনগোষ্ঠীর কাছে চলে যাবে, মানুষ এটিকে নিয়ে বুকে তুলে রাখবে। কিংবা আমার আপনার কাছে কোন আলাদিনের চেরাগ বা হ্যামিল্টনের বাঁশি নেই যে আমি চাইলেই সংস্কৃতি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো। বাংলাদেশের মতো একটি দেশে যেখানে অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, যেখানে মানুষের নুন আনতে পান্তা ফুরে, পান্তা আনতে নুন ফুরে, 2 বেলার ভাত জোগাড় করতে মানুষকে চরকি নাচন নাচতে হয়, যেই দেশে দুর্নীতি, দুঃশাসন, দখলদারিত্বে ভরা, তেমন একটি দেশে জনগণের অর্থনৈতিক মুক্তি এবং নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য আপনি সাংস্কৃতিক বিকাশের মতো একটি জিনিসের উপর যদি নির্ভর করেন, তা আমাদের কাছে বড়ই নির্মম এবং বিলাসিতা মনে হয়। মাননীয় সভাপতি, এবার আপনি লক্ষ্য করুন, আমাদের সুস্থ সংস্কৃতির নির্ধারককে, এটির মাপকাঠি কি? আপনার আজকের দিনে দাঁড়িয়ে আপনার কাছে যা সুস্থ সংস্কৃতি, 50 বছর পর তা আপনার কাছে সুস্থ সংস্কৃতি থাকবে না। ইরানের ইসলামিক বিপ্লবের আগের সংস্কৃতি, পরের সংস্কৃতি এক না। অথবা আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে যা সুস্থ সংস্কৃতি, আপনার কাছে তা সুস্থ সংস্কৃতি না। একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী লোকদের কাছে যা সুস্থ সংস্কৃতি, অন্য মতাদর্শে বিশ্বাসী লোকদের কাছে তা সুস্থ সংস্কৃতি না। তাই আপনি সংস্কৃতি বিকাশের মতো ক্রমশই পরিবর্তনশীল এবং ব্যাপক বৈচিত্র্যময় ধারণা দিয়ে কিভাবে কোনো একটি সমস্যার স্থায়ী সমাধান দিবেন, তার কোনো নিশ্চয়তা নেই। এবং তা করতে গিয়ে আপনি এতগুলো সাংস্কৃতিক মতাদর্শে বিশ্বাসী মানুষদেরকে যখন আপনি এক কাতারে নিয়ে আসেন, যখন সেই সংস্কৃতির বিকাশ দ্বারা কল্যাণমুখী রাজনীতি নিশ্চিত করতে চান, তখন প্রতিটি সংস্কৃতি তার স্বকীয়তা হারায়। আপনি প্রতিটি সংস্কৃতির ভালো এবং খারাপগুলোকে এক কাতারে নিয়ে আসেন, যা সম্ভব নয়। তাই আজকে আমরা বলছি, আমাদের দরকার একটি যথাযথ রাষ্ট্র কাঠামো, যে যথাযথ রাষ্ট্র কাঠামো নিশ্চিত করবে আমার 1, স্বচ্ছতা ও জবাবদিহিতা, 2, নিশ্চিত করবে আমার যুগোপযোগী শিক্ষা, এবং 3, নিশ্চিত করবে আমার অর্থনৈতিক মুক্তি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, কল্যাণমুখী রাজনীতি ঠিক তখনই সম্ভব যখন একটা সরকার প্রণয়ন করবে কল্যাণমুখী নীতি, আর একটা সরকার ঠিক তখনই কল্যাণমুখী নীতি প্রণয়ন করবে যখন সেই রাষ্ট্র কাঠামো নিশ্চিত করবে স্বচ্ছতা ও জবাবদিহিতা, যখন সেই কাঠামো নিশ্চিত করবে যুগোপযোগী শিক্ষা। যখন আমি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো, ঠিক তখনই আসবে দৃষ্টান্ত। যুগোপযোগী শিক্ষা দ্বারা আমি কোনটা ভালো কোনটা খারাপ তা বুঝতে পারি, আমি যুগোপযোগী শিক্ষা দ্বারা নিজের অর্থনৈতিক মুক্তি ঘটাতে পারি। তাই আজকে আমাদের বিশ্বাস, একটি গঠনগত রাষ্ট্র কাঠামোই পারে আমার কল্যাণমুখী রাজনীতি গড়ে তুলতে। তাই আজকের বিতর্কেরই বিপক্ষের। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা আয়েশা আমিন মাহিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। পড়ে শোনাচ্ছি বাংলাদেশের সংবাদপত্রগুলোর কয়েকটি চাঞ্চল্যকর শিরোনাম।
ইলিয়াস অন্তর্ধানে, পুলিশ অন্ধকারে। প্রথম আলো 2024। সাগররুনি হত্যা মামলার নিষ্পত্তি করতে প্রয়োজনে 50 বছর সময় লাগবে। 2020 সালে ডেইলি স্টার বাংলাকে এই কথাই বলেন তৎকালীন সময়ের আইনমন্ত্রী। কল্পনা চাকমা অপহরণের 29 বছর, অপহরণকারীরা ধরা ছোঁয়ার বাইরে। আইপি নিউজ বিডি 2022। মাননীয় সভাপতি, এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের গুম ও খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেও এই অপরাধগুলোর বিচার হওয়া তো দূরের কথা, অপরাধী চিহ্নিত পর্যন্ত হয়নি। আইন এবং সাধারণ জনগণের এইসব ঘটনার প্রতি সচেতনতা থাকা সত্ত্বেও কেন কোনো বিচার হচ্ছে না? উত্তরটা হলো রাজনীতিতে সুস্থ সংস্কৃতির অভাব। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজ অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল পক্ষে অবস্থান করছি। আর আজ বিতর্কের বিষয়টি হচ্ছে সুস্থ সংস্কৃতির বিকাশ, কল্যাণধর্মী রাজনীতির পূর্বশর্ত। সরাসরি চলে যাই বিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তি খণ্ডনে। তাদের আজকে পূর্বশর্ত হচ্ছে রাষ্ট্রীয় কাঠামো, কিন্তু রাষ্ট্রীয় কাঠামোকে তারা কিভাবে সুসংগঠিত করবে, স্বচ্ছ করে তুলবে তা তিনি দেখিয়ে যাননি। তিনি কি করে শিক্ষা, আইন এবং অন্যান্য সকল ক্ষেত্র স্বচ্ছভাবে গঠন করে সে হচ্ছে রাষ্ট্রীয় কাঠামো ভালো করবে সেটা তিনি দেখিয়ে যাননি। কিন্তু সেটা কিভাবে করবেন? সেটা করবেন যখন আপনার রাজনৈতিক ব্যক্তিবর্গের সাংস্কৃতিক শিক্ষা থাকবে। সে যখন আজ জানবে যে তার ব্যক্তিগত স্বার্থে রাজনীতি নয়, বরং সে সমষ্টিগত স্বার্থে রাজনীতি করতে এসেছে, সে আজ এই সরকারকে পরিচালনা করতে এসেছে। মাননীয় সভাপতি, আজ পূর্বশর্ত হতে হলে, কল্যাণধর্মী রাজনীতির পূর্বশর্ত হতে হলে অন্যান্য সকল নিয়ামককে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে। রাষ্ট্রীয় কাঠামো কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকল নিয়ামককে নিয়ন্ত্রণ করতে সক্ষম? উত্তরটি হচ্ছে না। কারণ কি? রাষ্ট্রীয় কাঠামো যদি নিজেই খারাপ হয় তাহলে সে অর্থনীতি, শিক্ষা, অন্য সব কিছুকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? কল্যাণধর্মী রাজনীতিকে টেকসই ও সুদূর প্রসারী করে গড়ে তুলতেও দরকার সাংস্কৃতিক শিক্ষা তথা সাংস্কৃতিক ভিত্তি। মাননীয় সভাপতি, আজকে আমরা তিনটি ক্ষেত্রে বিতর্কটি করছি। আমি দ্বিতীয় ক্ষেত্র ব্যাখ্যা করব, চলে যাচ্ছি দ্বিতীয় ক্ষেত্র ব্যাখ্যায়। দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে কল্যাণধর্মী রাজনীতির পূর্বশর্ত কেন সুস্থ সংস্কৃতি। ক্ষেত্রটি আমি দুইটি উপক্ষেত্রে ব্যাখ্যা করে দিয়ে যাব। প্রথমত, স্বচ্ছ রাষ্ট্রীয় কাঠামো গঠনে সুস্থ সংস্কৃতির ভূমিকা। দ্বিতীয়ত, সুস্থ সংস্কৃতির গুণগত বৈশিষ্ট্য। চলে যাচ্ছি প্রথম উপক্ষেত্র ব্যাখ্যায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় দেখা গেছে যেসব শিশু এমন সংস্কৃতিতে বড় হয় যেখানে বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করার চর্চা আছে, তাদের মধ্যে অপরাধ প্রবণতা কম থাকে। অর্থাৎ আমরা বুঝতে পারছি সুস্থ সংস্কৃতি মানুষের মধ্যে নৈতিকতা, সহনশীলতা, গণতান্ত্রিক মনোভাব সহ অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর সরাসরি প্রভাব বিস্তার করে, যার ফলে রাজনৈতিক ব্যক্তিবর্গের মাঝে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটলে তারা দুর্নীতি থেকে বিরত থাকবে। দুর্নীতি থেকে বিরত থাকলে তারা একটি স্বচ্ছ রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে পারবে। এভাবে আইন, শিক্ষা, অর্থনীতি সহ অন্যান্য সকল ক্ষেত্রের রক্ষকগণ যখন সুস্থ সংস্কৃতির চর্চা করবে তখন এসব ক্ষেত্রেও দুর্নীতিমুক্ত রাখতে সক্ষম হবে। শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়, জনগণ মাতৃভূমির প্রতি দায়বদ্ধ হয় যখন তাদের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চর্চা হয়। মানুষের মধ্যে দেশপ্রেম বাড়ানো সম্ভব হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠার উপর তার হচ্ছে আস্থা বৃদ্ধি পায় এবং রাষ্ট্রের সাথে সহযোগিতামূলক আচরণ করে। অর্থাৎ সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জনগণ যৌথভাবে একটি স্বচ্ছ রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে সক্ষম। অর্থাৎ তাদের পূর্বশর্ত, রাষ্ট্রীয় কাঠামোর পূর্বশর্ত হচ্ছে আজ সুস্থ সাংস্কৃতিক ব্যবস্থা। চলে যাচ্ছে দ্বিতীয় উপক্ষেত্রে। সুস্থ সংস্কৃতির বিকাশ হচ্ছে সর্বজনীন। আপনি রাষ্ট্রীয় কাঠামো যে সকল ক্ষেত্র আছে তা হয়তো আপনি সকলের মধ্যে পৌঁছে দিতে পারবেন না। আপনি হচ্ছে শিক্ষা, অর্থনীতি সকল গোষ্ঠীর মধ্যে পৌঁছে দিতে সক্ষম হবেন না। কিন্তু সুস্থ সংস্কৃতি যদি আমরা দীর্ঘ সময় ধরে হলেও সবার মধ্যে পৌঁছে দিতে সক্ষম, অর্থাৎ নারী পুরুষ শ্রেণী বিভাজন, ধর্ম বিভাজন সব কিছুর নির্বিশেষে হচ্ছে আজ সুস্থ সংস্কৃতি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব। তাই সুস্থ সংস্কৃতি হচ্ছে সর্বজনীন এবং জনবান্ধব। অন্য বিষয়গুলো আপনি, অন্য নিয়ামকগুলো যদি আপনি হচ্ছে জনগণকে দিতে চান তাহলে হচ্ছে তাদের উপর চাপ প্রয়োগ হয়, যার ফলে তারা কি হয়, তারা হচ্ছে সেটা মানতে চায় না। এবার চলে আসি, তারা বললেন যে কিভাবে আমরা সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিব। সুস্থ সংস্কৃতি আমরা ছড়িয়ে দেব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মকে ইতিবাচকভাবে ব্যবহার করার মাধ্যমে, অসুস্থ সংস্কৃতির বিরুদ্ধে বয়কট কার্যক্রম চালিয়ে এবং সুস্থ সংস্কৃতির ব্যাপক প্রচারণা চালিয়ে। এবার চলে যাচ্ছি বাংলাদেশের উদাহরণে। বাংলাদেশের সংস্কৃতি আসলে কেমন? বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে একটি অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি। বর্তমানে বাংলাদেশ প্যারোকিয়াল বা সংকীর্ণ বা ব্যক্তি কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী,
যেখানে কিনা সামগ্রিক বিকাশ ঘটছে না, যার ফলে রাষ্ট্রীয় কাঠামো হচ্ছে আপনার উন্নত হচ্ছে না। বাংলাদেশ হচ্ছে সামাজিক বিশ্বাস অনুপস্থিত জাত, যার ফলে রাজনৈতিক অসহিষ্ণুতা দেখা যাচ্ছে। তাই সবশেষে বলতে চাই, আজকে তাদের পূর্বশর্তেরও পূর্বশর্ত যখন সুস্থ সাংস্কৃতিক বিকাশ, তখন আমার মনে হয় সুস্থ সংস্কৃতির বিকাশই কল্যাণধর্মী রাজনীতির পূর্বশর্ত। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমি এ পর্যায়ে বিপক্ষ দল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দ্বিতীয় বক্তা রুবাইয়াত খান সাকিবকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। সংস্কৃতি একটি আপেক্ষিক এবং পরিবর্তনশীল বিষয়। আপনি যখন একটি আপেক্ষিক পরিবর্তনশীল বিষয়কে তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের কাছে ঘুটে ধরা রাজনীতির মধ্যে সংস্পর্শে আনতে চান, তখন সেই সংস্কৃতি পরিণত হয় অপসংস্কৃতিতে। সংস্কৃতির স্বাতন্ত্র্য হারিয়ে ফেলে এবং স্বাতন্ত্র্য হারানোর পর আমরা দেখতে পাই সেটা স্বধর্মচ্যুত হয়। অর্থাৎ আপনি দেখেন প্রত্যেকটা আন্দোলনের কথা, আপনি দেখেন আজকে ছায়ানটের হামলার কথা, আপনি দেখেন আজকে দাসিনগর হিন্দুদের উপর হামলার কথা, আপনি দেখেন আজকে দীপু হত্যা মামলার কথা। প্রত্যেকটি জিনিসকে আপনার মানুষের মনস্তাত্ত্বিক সুস্থ সংস্কৃতি তারা নিজের ভাবে সাজিয়ে সেই জিনিসগুলোকে আজকে যখন প্রতিনিধিত্ব করতে চায়, তখন আপনার সংস্কৃতি হয়ে পড়ে স্বধর্মচ্যুত। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদান করার জন্য। প্রথমেই আসি পক্ষদলের কথায়। তাদের বিতর্কে সবচেয়ে বড় ভুল ছিল, তারা যখন কোনো একটি পূর্বশর্ত ধরে নিচ্ছে সুস্থ সংস্কৃতিকে, তখন আপনাকে বুঝতে হবে পূর্বশর্ত মানে হচ্ছে অনিবার্য শর্ত বা অনিবার্য সত্য। অর্থাৎ এই অনিবার্য সত্যটা প্রত্যেকটি ক্ষেত্রকে পরিপূর্ণতা দিবে। আমরা যে ক্ষেত্রগুলো উপস্থাপন করছি আপনার কাছে, সুশিক্ষা কিংবা হচ্ছে জবাবদিহিতা, স্বচ্ছতা, এই প্রত্যেকটি ক্ষেত্র যদি তাদের সুস্থ সংস্কৃতি হচ্ছে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে সে তারা বিতর্ক জিতবে। মোটে তাহলে সম্ভব না। দ্বিতীয়ত আপনাকে বুঝতে হবে, যখন আপনি কল্যাণমুখী রাজনীতি করছেন, আপনার অনেকগুলো ফ্যাক্টর থাকে এখানে। প্রথমত জনগণ থাকে, দ্বিতীয়ত রাজনৈতিক দল থাকে, তৃতীয়ত সরকার থাকে। এই প্রত্যেকটি ক্ষেত্রকে আপনাকে আলাদাভাবে বাস্তবায়নের জন্য সুযোগ দিতে হয়, আপনাকে আলাদাভাবে দেখতে হয় যে এরা সঠিকভাবে কাজ করছে কিনা। প্রথমত তাদের কথায় আসি। প্রথম বক্তা আমাকে বলে যে সংস্কৃতি হচ্ছে আপনার সমাজের মূল্যবোধ, চেতনা, এই ধরনের কথাবার্তাগুলো। আপনি এটা জিনিস বোঝার চেষ্টা করেন মাননীয় সভাপতি, আমি এখানে একজন বিটিভির বিতার্কিক, যেভাবে সংস্কৃতিকে যাচাই করছি, আমার নিজের মেধা ও মনন আছে। আমি বুঝতে পারছি এই সংস্কৃতি ভালো, এই সংস্কৃতি খারাপ। আমি নিজের অপপ্রয়োগগুলো বুঝতে পারছি। আজকে ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলে যে ছেলেটা সীমান্তে মারামারি করে কিছুদিন পর সেটা কখনো আজকে নিজের মূল্যবোধ দিয়ে নিজের সংস্কৃতির এই বিকাশগুলো কখনো বুঝতে পারবে না। কেননা প্রথমত তার নাই কোনো সুশিক্ষা, তার নাই কোনো ধরনের সংস্কৃতি সম্পর্কে সম্যক জ্ঞান। আপনার সরকার আজকে পর্যাপ্ত পরিমাণ যে উপাদান দরকার হয় বাংলাদেশের মতো দেশে, তৃতীয় বিশ্বের দেশে, সেই বিষয়গুলো আপনি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে পারছেন না। এই পৌঁছায় না দেওয়ার কারণে আপনার দেশে কখনো সাংস্কৃতিক বিকাশ আদৌতেও সম্ভব হয় না। দ্বিতীয়ত এই ক্ষেত্রে যারা এখন বলতে পারে আচ্ছা আমরা তো সুশিক্ষা করতে পারবো, সুশিক্ষা আস্তে আস্তে পৌঁছাই দিব, সমস্যাটা এখানে দ্বিতীয় ক্ষেত্র দাঁড়ায় রাজনৈতিক দলগুলো। আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশের মতো একটি রাজনৈতিক কোন্দলপূর্ণ দেশে যে রাজনৈতিক দলগুলো প্রত্যেকবার ক্ষমতায় আসার পূর্বে নির্বাচনী প্রচারণায় এক দল এসে বলে যে হ্যাঁ আমাদের হচ্ছে সংস্কৃতির অংশ হচ্ছে দুর্গাপুজো, আমাদের সংস্কৃতির অংশ হচ্ছে বৈশাখী মেলা। অন্য দল এসে কি বলে যে না আমাদের সংস্কৃতি হচ্ছে ঈদ মিলাদুন্নবী। এক্ষেত্রে কি হয়, আপনার বিভিন্ন ধরনের কোন্দল সৃষ্টি হয়, আরো বৈষম্য বাড়ে। আপনি যদি ওই রাজনৈতিক দলগুলোকে প্রশ্নবিদ্ধ করতে পারতেন, আপনি যদি নিজের সঠিক আইন দিয়ে, আপনি যদি রায়গুলো দিয়ে হচ্ছে ওদেরকে প্রশ্নবিদ্ধের আওতায় আনতে পারতেন, তাহলে হয়তো আজকে কোন্দল হতো না, তাহলে হয়তো আজকে আমরা দীপু হত্যার ঘটনা দেখতে পারতাম না। তারা বলছে যে আমাদের এই সমস্যাটা বা আমরা যে হচ্ছে রাষ্ট্র কাঠামোটা আমরা ঠিক করতে পারবো না, এটি কখনো সত্য নয়। কেননা আপনি যখন রাষ্ট্র কাঠামো ঠিক করতে নিবেন, তখন সরকার আপনার কাছে দায়বদ্ধ হবে। কেননা সরকার প্রতিটা দেশের সরকার তার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে প্রস্তুত। নয়তো বা তাদেরকে দেখতে হবে জুলাই আন্দোলনের মতো ঘটনা, তাদেরকে দেখতে হবে আজকে হচ্ছে শ্রীলঙ্কার পতনের ঘটনা। অর্থাৎ সরকার দায়বদ্ধ হতে প্রস্তুত এবং দায়বদ্ধ হওয়ার কার্যক্রমটা আপনাদের দ্বারা করতে হবে বা আমার সাধারণ মানুষের দ্বারা করতে হবে। দ্বিতীয়ত তাদের বুঝতে হবে আপনি যখন হচ্ছে এই রাজনৈতিক কোন্দলগুলো সমাধান না করে আপনি যখন সাংস্কৃতিক বিকাশ নিয়ে কথা বলছেন, মাননীয় সভাপতি, সংস্কৃতি পুরোপুরিভাবে একটা মনস্তাত্ত্বিক বিষয়। আমার কাছে যে সংস্কৃতিটা ভালো তা আপনার কাছে সেই সংস্কৃতিটা ভালো না, কিংবা আমি যেভাবে সংস্কৃতিগুলোকে যাচাই করছি অন্য মানুষ সেই জন্য সংস্কৃতি বার করছেন না। যখন আপনি সাংস্কৃতিক বিকাশ করতে চাচ্ছেন, প্রত্যেকটা মানুষকে 18 কোটি মানুষকে যখন সংস্কৃতির আওতায় আনতে চাচ্ছেন, তখন আপনার মানুষকে সকলভাবে সমানভাবে বোঝানো কখনোই সম্ভব হয় না। তাদেরকে আমি উদাহরণ দিতে বলবো যে কোন এমন দেশ যে দেশ 18 কোটির থেকেও বেশি জনগণকে সম্মিলিত করে সাংস্কৃতিক বিকাশ ঘটিয়েছিল। মাননীয় সভাপতি, আপনি একটু বেগম রোকেয়ার কথা চিন্তা করেন বা ফয়জুন্নেসা চৌধুরীর কথা চিন্তা করেন। প্রত্যেকটা মানুষ তারা নিজেদের সংস্কৃতির বিপরীতে গিয়ে নিজেদের কাঠামো পরিবর্তন করে নারী শিক্ষার জাগরণ ঘটিয়েছিল। এরা কখনো সংস্কৃতিকে মানেনি বা সংস্কৃতিকে হচ্ছে নির্ভরত করে থাকেনি। আপনার নারী শিক্ষা যখন তাদের কাছে ছিল না, তারা সেই নারী শিক্ষাকে পরিবর্তন করে তার বিরুদ্ধে লড়ে কাজ করেছে। অর্থাৎ আপনার সংস্কৃতির বিরুদ্ধে লড়েও আপনি কল্যাণমুখী রাজনীতি পারবেন বা রাষ্ট্র কাঠামো গঠন করতে পারবেন। আপনার যে সংস্কৃতি পূর্বশর্ত এমন কোনো কথা নেই। মাননীয় সভাপতি, আমরা বিশ্বাস করি আপনার প্রত্যেকটি যে
সাংস্কৃতিক বিকাশগুলো বা সংস্কৃতি, এর থেকে আপনি যদি মানুষগুলোকে হচ্ছে বুঝাতে পারেন বা আপনি যদি দেশ কাঠামো নিয়ে সকলকে সাধারণ জনগণকে হচ্ছে সচেতন করতে পারেন, তাহলে এই জিনিসটা সমাধান হবে। সর্বোপরি তারা আজকে সরকারের দায়বদ্ধতা নিয়ে কথা বলেছে যে সরকার হচ্ছে আপনার দায়বদ্ধ থাকবে, সরকার এই জিনিস সমাধান করবে, জিনিসটা সত্য। কিন্তু আপনাকে বুঝতে হবে কোন জিনিসটা সংস্কৃতি ভালো, কোন জিনিসটা সংস্কৃতি খারাপ, এটি প্রত্যেকটি সরকার এসে নিজেদের সময় সময় পরিবর্তন করে। অর্থাৎ এরা নীতি নির্ধারক, আমরা নীতি নির্ধারক না, আমরা শুধু সমস্যাগুলোর হচ্ছে ভাগিদার হচ্ছি। তারা আজকে বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে। এক সরকারের আমলে যখন তারা বিচার ব্যবস্থাকে সংস্কৃতির বাইরে থেকে নিয়ে আয়না ঘরে হচ্ছে মানুষকে রাখতো, রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রেও এখানে পক্ষপাতিত্ব বা স্বার্থান্বেষী মনোভাবের আবির্ভাবটা বেশি আছে। অর্থাৎ আপনি তাদেরকে প্রশ্নবিদ্ধ করছেন না, আপনি তাকে বল প্রয়োগ করছেন না, এই ক্ষেত্রে তারা বেশি সুযোগ পাচ্ছে সংস্কৃতিগুলোকে বিকাশ করতে। মাননীয় সভাপতি, সর্বোপরি আমরা কখনো সংস্কৃতি বিরোধী না, আমার দলের 3 জন বিতর্কেই আমরা কখনো সংস্কৃতি বিরোধী নিয়ে কথা বলছি না, আমরা সুস্থ সংস্কৃতি বিরোধীর কথাও বলছি না, বরং কোন জিনিসটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো হবে, কোন জিনিসটা আমরা সমাধান উপযোগী করতে পারবো, সকল মানুষকে সম্মিলিত করতে পারবো, সেই জিনিসটা আমাকে সমর্থন করছি। তার মানে আজকে বিতর্কটা আমাদের। ধন্যবাদ। এ পর্যায়ে যুক্তি উপস্থাপন করবেন পক্ষদল হলিক্রস কলেজের 3য় বক্তা ও দলনেতা জারিন তারান্নুম মন। মাননীয় সভাপতি, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা উৎসব মুখর পরিবেশ দেখেছিলাম। মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে, কিন্তু প্রতিপক্ষ কিছুদিন আগেও নির্বাচন শব্দটা শুনলে আমাদের মনে পড়তো ফ্যাসিস্ট আমলের সেই দম বন্ধ করা স্মৃতির কথা, সাবেক স্বৈরাচারের সেই দম্ভভরা উক্তি 20টা গুন্ডা 10টা হুন্ডা নির্বাচন ঠান্ডা, যেটি কিনা তিনি তার পূর্ববর্তী শাসনামলের কথা বলেছিলেন। কিন্তু তার শাসনামলে কিন্তু আমরা এই চিত্রটি দেখেছিলাম মাননীয় সভাপতি, এবং এটি আমাদের রাজনীতির বুকে গেঁথে বসা একটি অসুস্থ সংস্কৃতিরই প্রতিচ্ছবি ছিল। তখন সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে প্রতিপক্ষ ব্যালটের বদলে দেখতে হতো গুন্ডাদের মহড়া, হতে হতো লাঞ্ছিত। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ আজকে বলছেন রাষ্ট্রীয় কাঠামো গঠনের কথা, কিন্তু মাননীয় সভাপতি লক্ষ্য করুন, ঠিক ফ্যাসিস্ট আমলেও কিন্তু রাষ্ট্রীয় কাঠামো যেমন ছিল তেমন নির্বাচন কমিশন ছিল, পুলিশ ছিল, ব্যালট বাক্স ছিল, সবই ছিল, কিন্তু তারপরও কেন আমরা কল্যাণধর্মী রাজনীতি গঠন করতে পারলাম না মাননীয় সভাপতি? কারণ মাননীয় সভাপতি, তখন কাঠামো থাকলেও আমাদের রাজনীতিকে গ্রাস করেছিল সেই সুস্থ সংস্কৃতিটা আমাদের রাজনীতির মধ্যে বিরাজমান ছিল না জন্য। আর এই সুস্থ সংস্কৃতি অসুস্থ সংস্কৃতির দখলে থাকায় আমরা কল্যাণধর্মী রাজনীতি করতে পারিনি। আর ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমরা বলছি আজকের বিতর্কের বিষয় সুস্থ সংস্কৃতির বিকাশ কল্যাণধর্মী রাজনীতির পূর্বশর্ত। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তৃতা প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমি পক্ষ দলের 3য় বক্তা হিসেবে 3য় ক্ষেত্রটি সুস্থ সংস্কৃতি চর্চায় রাজনীতি কেমন বনাম সুস্থ সংস্কৃতি বিহীন রাজনীতির চিত্রটি কেমন হয় এটি প্রমাণ করে দিয়ে যাব। প্রথমে আসি প্রতিপক্ষ দলের কথায়। প্রতিপক্ষ আজকে প্রথমেই বলছেন, তারা অর্থনীতির কথা বললেন যে অর্থনীতি প্রবৃদ্ধির মাধ্যমে। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, সৌদি আরব কিন্তু অনেক উন্নত দেশের তুলনায়ও তার অর্থনীতি সমৃদ্ধ এবং মাথাপিছু আয় বেশি, কিন্তু তারপরেও সেখানে আমরা কল্যাণধর্মী রাজনীতি দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ সেখানে হচ্ছে যে গণতান্ত্রিক চর্চার যে সংস্কৃতি বা মুক্ত চিন্তাধারার যে সংস্কৃতিটা সেটা বিকশিত হয় না। এবং মাননীয় সভাপতি তারা আজকে বলে গেলেন সচেতনতার কথা। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে একজন রাজনীতিবিদও জানেন যে দুর্নীতি করা উচিত নয় বা ঘুষ খাওয়াটা উচিত নয়, কিন্তু তারপরেও কিন্তু সে ক্ষমতায় যাওয়ার পরে সে আসলে দুর্নীতিটি করেন। এবং কেন করেন? এই যে তার মধ্যে যে সুস্থ সংস্কৃতির বিকাশটা সেটা হয় না, যেটি কিনা আমরা জাপানের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, জাপানে একজন নেতা যখন কোনো দুর্নীতি ধরনের কোনো কাজ করে ফেলেন সে কিন্তু নিজে ইচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হন বা নিজে ইচ্ছায় পদত্যাগ করেন। কেন করেন? কারণ সেখানে ছোটবেলা থেকেই তাদেরকে এই দায়বদ্ধতার শিক্ষাটা দেওয়া হয় এবং তাদের কাছে সম্মানটা অনেক বেশি, এটা তাদের শিক্ষা দেওয়া হয় ছোটবেলা থেকে, যার কারণে পরবর্তী দিকে সেই শিশুটি যখন একজন মন্ত্রী হন বা নেতা হন সে কিন্তু কখনোই এই দুর্নীতি ধরনের কাজগুলো করলেও সেখান থেকে নিজেই পদত্যাগ করেন সম্মানের ভয়ে। এবং মাননীয় সভাপতি আজকে আমরা যদি দেখি যে একটা যেখানে রাষ্ট্র একটা সুস্থ সংস্কৃতি বিহীন রাজনীতিটা আসলে কেমন হয়, সুস্থ সংস্কৃতি না থাকলে প্রতিপক্ষ বললেন যে কল্যাণমুখী নীতি রাষ্ট্র নিবে, তাহলে নাকি কল্যাণধর্মী রাজনীতি করতে হবে। মাননীয় সভাপতি দেখুন, জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্র আধুনিক মেট্রো রেল, ফ্লাইওভার, পাবলিক টয়লেট বানাতে পারে, এটি রাষ্ট্রের কল্যাণধর্মী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু এই যে আমরা যে সংস্কৃতি যদি আমাদের এমন হয় যে আমরা সুযোগ পেলে ফ্লাইওভার, আমরা মেট্রো রেলের নাটবল্টু খুলে চুরি করে ফেলি, মেট্রো রেলে পানির পিক ফেলি, কিংবা পাবলিক সম্পত্তিকে নিজের সম্পত্তি না ভেবে যাচ্ছে তাইভাবে ব্যবহার করি, তাহলে এই উন্নয়নটা আসলে কতদিন টিকবে? প্রতিপক্ষ দেখুন এই বিষয়টি কিভাবে রাজনীতির সাথে সরাসরি নিয়ন্ত্রণ করে। রাজনীতি তো আর ভিন গ্রহের কোনো প্রাণী এসে করে না, আমাদের যে সাধারণ জনগণ আছেন তারাই রাজনীতিতে যান। পরবর্তীতে যেই ব্যক্তিটা একজন নাটবল্টু চুরি করছে সে যখন রাষ্ট্রের ধর্তকর্তা পর্যায়ে যায়, সে যখন কোটি টাকার এই ফ্লাইওভারের বাজেটটি পায়, সে পুরো বাজেটের টাকাটিই কিন্তু চুরি করে মাননীয় সভাপতি। আর এটি হয়েছে এই যে আমাদের
ছোট মানে ক্ষুদ্র পরিসর থেকে বৃহৎ পরিসরে যাওয়ার এই অসুস্থ সংস্কৃতির প্রতিফলন মাননীয় সভাপতি। ঠিক তেমনি আমরা দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে দেখি, সেখানে জনগণের কল্যাণের জন্য বিলিয়ন ডলার খরচ করে বিশ্বমানের বিদ্যুৎ ব্যবস্থা ও রেল যোগাযোগ তৈরি করেছিল সেখানকার সরকার। কিন্তু এই যে একাংশ জনগণের মধ্যে রাষ্ট্রীয় সম্পত্তি দখল করার যে একটা প্রবণতা, তার চুরি করেছিল তারা, এবং যার ফলে কিন্তু ফলাফল হিসেবে আমরা কি দেখেছিলাম, প্রতিপক্ষ ফলাফল হিসেবে আমরা দেখেছিলাম যে তাদের কল্যাণধর্মী রাজনীতিটি মুখ থুবড়ে পড়েছিল এবং দিনে 10 থেকে 12 ঘন্টা করে লোডশেডিং হচ্ছিল। অর্থাৎ রাষ্ট্র কল্যাণ দিতে চাইলেও জনগণ যদি এই অসুস্থ সংস্কৃতির জালে আবদ্ধ থাকে তাহলে কিন্তু কখনোই এটা সম্ভব হয় না। এবং মাননীয় সভাপতি তারা বলছেন জবাবদিহিতা নিশ্চিত করবেন, স্বচ্ছতা। এই জবাবদিহিতা স্বচ্ছতা কখন আসবে? যখন আমার জনগণ এবং আমার রাষ্ট্রের মধ্যে সুস্থ সংস্কৃতিটা বিকশিত হবে। সুস্থ সংস্কৃতি ছাড়া আসলে জবাবদিহিতার চর্চা তো কোনোভাবেই হয় না মাননীয় সভাপতি। এবং প্রতিপক্ষ লক্ষ্য করুন, আমরা যদি দেখি যে কল্যাণমুখী যেখানে সুস্থ সংস্কৃতি আছে সেখানে আসলে কীভাবে কল্যাণধর্মী রাজনীতিটা আমরা গঠন করতে পারছি। আমরা যদি দেখি যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর ক্ষেত্রে, সেখানে আমরা অনেক উন্নয়ন দেখি, কারণ তাদের মধ্যে সমতার যেই সংস্কৃতি এবং পরমত সহিষ্ণুতার যে সংস্কৃতিটা সেটা অনেকাংশে বিরাজ করে। এবং মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আমরা যদি দেখি দক্ষিণ কোরিয়ায় 60-70-এর দশকে তারা কিন্তু স্বৈরশাসকের নিয়ন্ত্রণে ছিল, এবং তারপর তারা যখন আস্তে আস্তে তাদের সাংস্কৃতিক জাগরণ ঘটালো, এই সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে কিন্তু তারা কল্যাণধর্মী রাজনীতি করতে সক্ষম হলো মাননীয় সভাপতি, এবং তাদের উন্নয়ন ত্বরান্বিত হলো। অর্থাৎ আমরা যদি জনগণের উন্নয়ন করতে চাই এবং আমরা যদি কল্যাণধর্মী রাজনীতি করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সুস্থ সংস্কৃতির বিকাশ করতে হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি যুক্তি উপস্থাপনের জন্য বিপক্ষ দল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের তৃতীয় বক্তা এবং দলনেতা অনিন্দ প্রতিম সিনহাকে। মানুষ আপনার মেট্রো রেল সহ আপনার অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে নাটবল্টু খুলে নিয়ে যাচ্ছে, কারণ সেখানে আপনার সুশাসন নাই, সেখানে আপনার জবাবদিহিতা নাই, সেখানে মানুষের মধ্যে মূল্যবোধ নাই। আপনি একটা জিনিস চিন্তা করেন, আজকে সংস্কৃতি প্রভাবিত হয় কার দ্বারা? আপনি যদি একটা কক্ষে 10 জন লোক থাকে, সেই 10 জন লোক কীভাবে চিন্তা করবে তার উপরে আপনার সেই 10 জন লোকের সেই সংস্কৃতি নির্ভর করছে। অর্থাৎ আপনার সংস্কৃতি জনতুষ্টিবাদিতা দ্বারা বিবেচিত হয়। অর্থাৎ আপনার দেশে যখন অধিকাংশ মানুষ যেভাবে চিন্তা করবে, যেভাবে তারা কাজগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, সেই জিনিসটাকে আপনার সংস্কৃতি বলেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন আপনার ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে হত্যা করা হলো, পুড়িয়ে মারা হলো, সেখানে যে 50 জন 100 জন মানুষ ছিল, তারা সেখানে যখন ধর্মীয় অবমাননা যখন অভিযোগ এনে মানুষকে হত্যা করা, যেখানে তাদের কাছে সুস্থ মানসিকতা মনে হয়, তখন তাদের কাছে সেটাই সুস্থ সংস্কৃতি। অর্থাৎ আপনার কাছে যখন যেখানে মানুষজন উপস্থিত থাকবে, তারা কীভাবে চিন্তা চেতনা করবে, তাদের চিন্তা চেতনা কীভাবে প্রভাবিত হবে, তার উপর আপনার সুস্থ সংস্কৃতি আপনার নির্ভর করে। অর্থাৎ আপনার সুস্থ সংস্কৃতি যদি আপনাকে বাস্তবায়ন করতে হয়, তার আগে আপনার একটা কিছু প্রয়োজন, সেটা হচ্ছে মূল্যবোধ। শুরু থেকে সভ্যতার শুরু থেকে মানুষ যেভাবে কাজ করে আসছে, মানুষ চিন্তা করে আসছে, মানুষের সেটা হচ্ছে মূল্যবোধ। আপনি যখন ধরেন একটা ভালো কাজ করলেন, সেই ভালো কাজ দেখা দেখি যখন অন্য মানুষ সেই কাজগুলো করবে, সেখানে আপনার সংস্কৃতিটা তৈরি হবে। অর্থাৎ আপনার সংস্কৃতিটা আসার পূর্বে আপনার মূল্যবোধটা আসা প্রয়োজন। আমরা শুরু থেকে দেখিয়ে গিয়েছি যে পূর্বসত্য হচ্ছে এমন একটি জিনিস যেটা হচ্ছে আপনার পুরো এই জিনিসটাকে নির্ধারণ করবে। অর্থাৎ আপনার আজকে পুরো বিতর্কে নির্ধারণ করছে আপনার মূল্যবোধ, আপনার জবাবদিহিতা। আপনি একটা জিনিস চিন্তা করেন, তারা আমাকে বলে দিয়ে যায় যে নির্বাচন কাঠামো বা আপনার যে আগেকার রাজনীতিকবিদ যারা ছিল, তারাও তো জানতো যে দুর্নীতি ভালো না, কিন্তু তারাও কেন দুর্নীতি করতো? কারণ তারা দুর্নীতি করতো কারণ তাদের মধ্যে সেই সুশাসন ছিল না, সেই জবাবদিহিতা সেখানে উপস্থিত ছিল না, তাদের মধ্যে সেই মূল্যবোধটা ছিল না। তারা কখনো চিন্তা করতো না যে ঠিক আছে, এতগুলো মানুষের ট্যাক্সের টাকায় যখন আমি দেশ চালাচ্ছি, তখন সেখানে আমি কিভাবে মানুষের টাকা মেরে খাই। তাদের মধ্যে কখনো সেই মূল্যবোধগুলো ছিল না। যখন আপনি মানুষের মধ্যে মূল্যবোধগুলো আনতে পারবেন, তখন আপনি সংস্কৃতির বিকাশটা করতে পারবেন। আপনার সংস্কৃতির বিকাশ কিভাবে হয়? আপনার এক সংস্কৃতি মানুষ গ্রহণ করে। অর্থাৎ আপনি যখন সংস্কৃতি একটা জিনিসকে ছড়ান, তখন মানুষের সেটা গ্রহণ করতে হয়। মানুষ কখন সেটাকে গ্রহণ করবে? যখন মানুষ সেটার তাৎপর্য বুঝতে পারবে, তাই না? সুতরাং আপনার যখন যদি তাৎপর্য বোঝাতে হয়, আপনার সেখানে মূল্যবোধের প্রয়োজনীয়তা আছে। সুতরাং আপনার যদি সুস্থ সংস্কৃতি বিকাশ করতেই হয়, তখন সেখানে আপনার মূল্যবোধের বিকাশটা প্রয়োজন। আপনি দেখেন, আজকে যখন সুস্থ সংস্কৃতি, এটা হচ্ছে জনতুষ্টি বা অধিকাংশ মানুষ দ্বারা পরিচালিত হয়। সুতরাং আপনি যখন অধিকাংশ মানুষের মধ্যে সুশাসন, আপনি যখন মানুষের মধ্যে জবাবদিহিতা আনতে পারবেন না, আপনি যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল্যবোধ আনতে পারবেন না, তখন আপনি রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন করতে পারবেন না। যখন আপনি রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করতে পারবেন না, তখন আপনার সুস্থ সংস্কৃতি এইটা কখনো বাস্তবায়িত হবে না। অর্থাৎ সুস্থ সংস্কৃতি আমরা জানি একটি শর্ত, কিন্তু এটা কখনো পূর্ব শর্ত না। আপনার পূর্ব শর্ত আছে আপনার মূল্যবোধ, আপনার জবাবদিহিতা, আপনার সুশাসন। যখন আপনি এই জিনিসগুলোকে নির্ধারিত করতে পারবেন, তখন আপনি রাজনৈতিক দলগুলোকে জবাবদিহি করতে পারবেন, তাদেরকে বিচারের মুখোমুখি আনতে পারবেন যে না, ঠিক আছে, আপনি রাষ্ট্রের ঊর্ধ্বে যে আপনি
রাষ্ট্রযন্ত্রের ঊর্ধ্বে যে কোনো কিছু করতে পারবেন না। যখন আপনি আপনার বিচার বিভাগীয় ব্যবস্থা আপনি যদি চিন্তা করেন যে দীপুদন্ত দাসকে যারা যখন হত্যা করলো, তখন তাদের কাছে রাষ্ট্রযন্ত্রের ঊর্ধ্বে যে আইন নিজের মতো বাস্তবায়ন করাকেই তাদের কাছে সুষ্ঠু সংস্কৃতি ছিল। অর্থাৎ আপনি যখন রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করতে পারবেন, আপনি যখন বাংলাদেশের 16 কোটি মানুষকে বোঝাতে পারবেন যে না, আমার আইনকে মানতে হবে, আমার প্রকৃত মানুষ হিসেবে, আপনার মূল্যবোধ হিসেবে আমাকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, আমার এই জিনিসগুলোকে বাস্তবায়ন করতে হবে, ঠিক সেই সময় আপনি সুস্থ সংস্কৃতির বিকাশটা করতে পারবেন, আপনি মানুষের মধ্যে সুস্থ সংস্কৃতি আনতে পারবেন। অর্থাৎ আপনার সুস্থ সংস্কৃতি একটি শর্ত হলেও কখনো এটা পূর্ব শর্ত না, কারণ আপনার পূর্ব শর্ত হচ্ছে জবাবদিহিতা, আপনার রাষ্ট্রের যন্ত্র কীভাবে পরিচালিত করবেন এবং আপনার মূল্যবোধ। অর্থাৎ এই জিনিসগুলো যদি আপনি না আনতে পারেন, আপনি কখনো সুস্থ সংস্কৃতিকে আপনি পরিচালিত করতে পারবেন না। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার যখন অধিকাংশ মানুষের মধ্যে এই বোধটা জন্ম নেয় না যে ঠিক আছে আমার কিভাবে এটা করতে হবে বা কিভাবে করা যাবে না, অথবা আমার পক্ষদল যখন বলে দিয়ে যায় যে আমরা হচ্ছে শিক্ষার মাধ্যমে মানুষকে করব, কিন্তু তারা কিভাবে এই পুরো জিনিসটাকে কার্যকর করবে সেটার কোনো তারা আমাকে বাস্তব চিত্র দেখিয়ে দিয়ে যায় না। যখন আমাকে তারা কোনো বাস্তব চিত্র দেখিয়ে দিয়ে যায় না, তখন আমি আসলে বুঝতে পারি না যে ঠিক আছে আর 50 বছর পর 100 বছর পর এই জিনিসটা কখনো সফলভাবে মানুষের কাছে পরিচালিত হবে কিনা। অর্থাৎ আপনার যদি এই জিনিসগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে হয়, আপনার রাষ্ট্র কাঠামোকে ঠিক করতে হবে, আপনার রাজনৈতিক দলগুলোকে জবাবদিহি করতে হবে। আপনার কল্যাণধর্মী রাজনীতি তারা তখনই করতে পারবে যখন তারা মূল্যবোধের মাধ্যমে বুঝতে পারবে যে না, আমার এটা ঠিক, আমার এটা ভুল, আমার এটা করা উচিত, আমার এটা করা উচিত না। যখন তারা এই জিনিসটা করতে পারবে, তখনই তারা সংস্কৃতিকে পরিচালিত করতে পারবে, মানুষের মধ্যে জিনিসটাকে ছড়িয়ে দিতে পারবে, রাষ্ট্রযন্ত্র তখন পরিপূর্ণভাবে পরিচালিত করতে পারবে। অর্থাৎ আপনার যদি এই সবগুলোকে জিনিসকে বাস্তবায়ন করতে হয়, কল্যাণধর্মী রাজনীতি যদি আসলে আপনাকে বাস্তবায়ন করতে হয়, তাহলে প্রথমে আপনার রাষ্ট্রযন্ত্রকে ঠিক করতে হবে, আপনার রাষ্ট্রযন্ত্রের মধ্যে প্রত্যেকটি মানুষের মধ্যে মূল্যবোধ আনতে হবে, এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি বিপক্ষ দল আজকে বিতর্কে বিজয়ী। দুটি দলের যুক্তি উপস্থাপন আমরা এতক্ষণ শুনলাম। এবার যুক্তি খণ্ডনের পালা। আমি প্রথমেই যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি পক্ষদল হলি ক্রস কলেজ ঢাকা এর দলনেতা জারিন তারান্নুম মনকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবারও বক্তৃতা প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, প্রথমেই আসি আমার প্রতিপক্ষ দলের কথায়। প্রতিপক্ষ দলের প্রথম দুইজন বক্তা বলে গেলেন রাষ্ট্রীয় কাঠামোর কথা, এবং তৃতীয় বক্তা এসে বলে গেলেন জবাবদিহিতা, মূল্যবোধ এবং দুর্নীতির কথা। আসলে আজকে কিন্তু তাদের দলীয় সমন্বয়টাই ঠিক নেই, এবং আমরা বলেছিলাম পূর্বশর্ত বলতে আমরা আসলে একটা টেকসই এবং সর্বপ্রথম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্রকে বুঝাচ্ছি যে যার মাধ্যমে কিনা কল্যাণধর্মী রাজনীতি গঠন করা সম্ভব, কিন্তু তারা আজকে অনেকগুলো কারণকে পূর্বশর্ত হিসেবে দেখিয়ে গেলেন। এবং মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বললেন দুর্নীতি, জবাবদিহিতা এবং মূল্যবোধের কথা। মাননীয় সভাপতি, যেটি কিনা সুস্থ সংস্কৃতির মধ্যেই বিস্তার করে। আজকে আমরা সুস্থ সংস্কৃতি সংজ্ঞায়নই বলে গিয়েছি একটি সমাজের জীবনযাপনের পদ্ধতি, চিন্তাধারা, মূল্যবোধ, নীতি নৈতিকতা, বিশ্বাস ও জনগণের সচেতনতা, এগুলোর সমষ্টিকে আসলে সুস্থ সংস্কৃতি বলে, যেখানে কিনা মূল্যবোধটিও বিরাজ করছে মাননীয় সভাপতি। অর্থাৎ তারা কিন্তু আসলে আজকে আমাদের দিকেই বলে গেলেন যে সুস্থ সংস্কৃতি ছাড়া কোনোভাবেই কল্যাণধর্মী রাজনীতি গঠন করা সম্ভব নয়, তাই এটি পূর্বশর্ত। এবং মাননীয় সভাপতি, তারা আজকে বলে গেলেন যে সুশাসনের কথা। মাননীয় সভাপতি, দেখুন একটি দেশ তার বাজেটে কতটা কল্যাণমুখী হবে এটিও কিন্তু তার সেই সংস্কৃতিটা নির্ধারণ করে দেয়। কারণ মাননীয় সভাপতি, হফস্টেড পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্স পিডিআই অনুযায়ী যে সমাজগুলোতে ক্ষমতার প্রতি অন্ধ আনুগত্যের সংস্কৃতি কম ও সমতার সংস্কৃতি বেশি, যেমন ডেনমার্ক বা সুইডেন, সেই দেশগুলোই রাজনীতিতে সবচেয়ে বেশি কল্যাণধর্মী। অর্থাৎ একটা দেশের রাষ্ট্রীয় কাঠামো বা সেই দেশের শাসনটা কেমন হবে সেটিও কিন্তু তার সেই সুস্থ সংস্কৃতিটাই বা তার সংস্কৃতিটা নির্ধারণ করে দেয়। আর তাদের দলের দ্বিতীয় বক্তা আজকে বলে গিয়েছেন যে সংস্কৃতি জায়গা ভেদে আলাদা আলাদা হয়, কিন্তু মাননীয় সভাপতি সুস্থ সংস্কৃতির যে সংজ্ঞায়নটা সেটি কি আসলে কখনো কারো কাছে মন্দ হতে পারে? এটি তো সবার কাছে একটা বিজ্ঞানের যেমন একটা সংজ্ঞা আছে সার্বজনীন, ঠিক সুস্থ সংস্কৃতির একটি সার্বজনীন সংজ্ঞা রয়েছে মাননীয় সভাপতি। ঠিক তেমনিভাবে প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছিলেন যে প্রত্যন্ত অঞ্চলে যে আছে তার সে ভালো মন্দ বুঝতে পারবে না, ব্রাহ্মণবাড়িয়ার একটি উদাহরণ দিয়েছেন। মাননীয় সভাপতি, সেটিই তো আমরা বলছি, আমরা যে এই সুস্থ সংস্কৃতির বিকাশটা করতে পারছি না, এই জন্যই তো আসলে বাংলাদেশে এখনো কল্যাণধর্মী রাজনীতি হয়নি আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত। এবং আমরা কিভাবে এটি করবো এটি আমার দলের প্রথম বক্তা দেখিয়ে দিয়ে গেছেন যে আমরা সুস্থ সংস্কৃতির বিকাশটা সেই ছোট্টবেলা থেকে সেই বীজটা বপন করব, যেটি কিনা পরবর্তীতে একটা কল্যাণধর্মী রাজনীতির বৃক্ষ হয়ে জন্ম নেবে মাননীয় সভাপতি। এবং তারা আজকে আরও বলে যাচ্ছেন যে রাষ্ট্রীয় কাঠামোর কথা। মাননীয় সভাপতি, রাষ্ট্রীয় কাঠামো
আসলে যারা গঠন করবে তারাও তো আমার সমাজের মানুষ এবং তারাও তো একটা সংস্কৃতি ধারণ করে, এবং তাদের মধ্যে যদি আমরা ছোটবেলা থেকে এই সুস্থ সংস্কৃতির যে বিকাশটা সেটি যদি বীজটা বপে দিতে না পারি, তাহলে কিন্তু কখনোই তারা নীতি নির্ধারণ করার ক্ষেত্রে সেই নীতি আসলে জনগণের কল্যাণের থেকে জনগণকে শোষণ করার ক্ষেত্রে ব্যবহৃত হবে মাননীয় সভাপতি। এবং তারা আজকে আরো আইনের কথা বলে গেছেন। মাননীয় সভাপতি দেখুন, আমরা যদি দেখি আইন হচ্ছে একটা কাগজের দলিল, আর সংস্কৃতি হচ্ছে সেই শক্তি যা সেই আইনটাকে কার্যকর করে মাননীয় সভাপতি। অর্থাৎ আমরা যদি সুস্থ সংস্কৃতির বিকাশ করতে না পারি, কোনোভাবেই কল্যাণধর্মী রাজনীতি করা সম্ভব নয়। তাই এটিই পূর্ব শর্ত। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমি যুক্তি খণ্ডনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দলনেতা অনিন্দ প্রতিম সিনহাকে। আমরা শুরু থেকে যে জিনিসটা বলে দিয়ে গিয়েছি, অর্থাৎ আপনার রাষ্ট্র কাঠামো কি নিশ্চিত করবে। প্রথমত আপনার রাষ্ট্র কাঠামো নিশ্চিত করবে আপনার স্বচ্ছতা এবং জবাবদিহিতা, দ্বিতীয়ত আপনার যুগোপযোগী সুশিক্ষা, এবং তৃতীয় হচ্ছে আপনার অর্থনৈতিক মূর্তি। অর্থাৎ আমরা এই যে প্রত্যেকটা জিনিস বলছি, প্রত্যেকটা জিনিসের সাথে আপনার মূল্যবোধ, আপনার রাষ্ট্র কাঠামো কীভাবে কাজ করবে, এই জিনিসগুলো নির্ভর করে। তারা আজকে আমাকে বলে যে তারা হচ্ছে সুস্থ সংস্কৃতির মাধ্যমে মানুষের মাঝে এগুলো হচ্ছে করবে, ছড়িয়ে দিবে। কিভাবে আপনি 18 কোটি মানুষের মাঝে এক নাগারে একইভাবে এই পুরো জিনিসটাকে ছড়িয়ে দিবেন, এটার কোনো পরিপূর্ণ বাস্তব চিত্র তারা আমাকে দেখিয়ে দিয়ে যায় না। দ্বিতীয়ত, আপনার সুস্থ সংস্কৃতি যখন আমরা বারবার প্রশ্ন করি সুস্থ সংস্কৃতির মাপকাঠি কি, সুস্থ সংস্কৃতির নির্ধারক কে, তখন তারা যখন আমাকে এইটার বিরুদ্ধে কোনো পরিপূর্ণ উত্তর দিতে পারে না, তখন আমরা বিশ্বাস করি তাদের এই পুরো ক্ষেত্রটা আজকের এই বিতর্কে হয়ে যায়। আপনার হচ্ছে তৃতীয়ত, আপনার যথাযথ শিক্ষা, জবাবদিহিতা বা রাষ্ট্র কাঠামো নিশ্চিত করলে স্রোতের বিপরীতে গিয়েও আপনার রাজনীতি করা সম্ভব। অর্থাৎ আপনি যদি সুস্থ সংস্কৃতি না, আপনি যদি যখন আপনার সেখানে যে সংস্কৃতিটা বিরাজ করছে তার বিরুদ্ধে গিয়েও যদি আপনি মানুষের কল্যাণের জন্য, যদি আপনি রাষ্ট্র কাঠামো ঠিক করার জন্য, যথাযথ শিক্ষা নিশ্চিতের জন্য কাজ করে যান, তখন আপনি সেখানে কল্যাণধর্মী রাজনীতি বাস্তবায়ন করতে পারবেন। অর্থাৎ আপনার কখনো কল্যাণধর্মী রাজনীতি বাস্তবায়ন করার জন্য সুস্থ সংস্কৃতি আপনার পূর্ব নির্ধারক না, পূর্ব শর্ত আপনার এখানে না। আজকে তারা আমাকে বলে দিয়ে যায় না যে হচ্ছে জবাবদিহিতার বিরুদ্ধে তারা হচ্ছে কীভাবে সুস্থ সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে এই জিনিসগুলোর বিকাশ সেখানে করবে, আপনার রাষ্ট্র কাঠামো কীভাবে পরিবর্তন করবে। আপনি যদি রাষ্ট্র কাঠামো পরিপূর্ণ করার মতো কোনো পরিপূর্ণ চিত্র আমাকে দেখিয়ে যেতে না পারেন, তখন যেখানে আপনার রাজনীতিকে নির্ধারণ করে আপনার রাষ্ট্র কাঠামো, রাজনীতিতে নির্ধারণ করে রাষ্ট্রযন্ত্র, কীভাবে আপনার দেশ পরিচালিত হবে নির্ধারণ করে রাষ্ট্রযন্ত্র, যখন সেখানে আপনি কোনো প্রভাব আমাকে দেখাতে পারেন না, তখন আমরা বিশ্বাস করি আপনার সুস্থ সংস্কৃতির বিকাশ সেখানে হয় না, আপনার সংস্কৃতির বিকাশ সেখানে হয় না। অর্থাৎ আপনার যদি সংস্কৃতির বিকাশ সেখানে করতেই হয়, তখন সেখানে আপনার রাষ্ট্র কাঠামোর পরিবর্তন দরকার, রাষ্ট্র কাঠামোর পরিপূর্ণ বাস্তবায়ন দরকার, এবং এই প্রত্যেকটা জিনিস করার জন্য আপনার মধ্যে মূল্যবোধ, আপনার মধ্যে সুশাসন, আপনার মধ্যে জবাবদিহিতা, এই জিনিসগুলো আনতে হবে। এবং আমরা আমাদের বক্তব্যের শুরু থেকে এটাই দেখিয়ে গিয়েছি যে রাষ্ট্র কাঠামোর এর মধ্যে এই তিনটা জিনিস আসলে ইনক্লুডেড, অর্থাৎ এই তিনটা জিনিস সেখানে বিরাজ করে। সুতরাং আপনার যখন এই জিনিসটাকে, আপনার যখন পুরো দেশের মানুষকে, পুরো দেশকে যখন পরিচালিত করতে হবে, এবং সেখানে পরিচালনা করার জন্য যখন আপনার রাষ্ট্র কাঠামো থাকে, রাষ্ট্রযন্ত্র থাকে, ঠিক সেইখানে আপনার সেখানে রাষ্ট্রযন্ত্রের পরিপূর্ণ বাস্তবায়ন সেখানে দরকার। আপনার রাষ্ট্রযন্ত্রের মধ্যে জবাবদিহিতা দরকার, আপনার রাষ্ট্রযন্ত্রের মধ্যে সুশাসন দরকার। অর্থাৎ আপনারা যখন এই জিনিসগুলো বাস্তবায়ন করতে না পারবেন, যখন তারা আমাকে দেখিয়ে দেওয়া যায় না যে ঠিক আছে তারা সুস্থ সংস্কৃতি কীভাবে বাস্তবায়ন করবে, তখন আমরা বিশ্বাস করি, আমরা যখন দেখিয়ে যাই যে রাষ্ট্র কাঠামো কীভাবে কাজ করবে, রাষ্ট্র কাঠামোর দায়িত্বগুলো কী কী, এবং কীভাবে রাষ্ট্র কাঠামো আমার দেশের সামগ্রিক উন্নয়নগুলো করতে পারবে, কল্যাণধর্মী রাজনীতিগুলো বাস্তবায়ন করতে পারবে, তখন আমরা সেখানে বিশ্বাস করি আমরা এই বিতর্কে ক্লিয়ার একটা মার্জিন পাই। এবং আমরা বিশ্বাস করি যে যখন আপনি সুস্থ সংস্কৃতির এই যে নির্ধারক, এই যে পূর্ব শর্তগুলো, এগুলো যখন দেখিয়ে যেতে পারেন না, তখন আমরা বিশ্বাস করি বিপক্ষ দল আজকে বিতর্কে জয়ী হয়। আজকের এই নির্ধারিত বিষয়ের উপর যে দুটো দল বিতর্ক করেছে, সেই দুটো দলের বিতার্কিকরা প্রমাণ করেছেন যে আমাদের যে তরুণ প্রজন্ম, তারা শুধু মেধাবী নয়, তারা সচেতন এবং তারা বিশ্লেষণক্ষম এবং দায়িত্ববোধ সম্পন্ন। সুস্থ সংস্কৃতির বিকাশ কল্যাণধর্মী রাজনীতির পূর্বশর্ত, এই প্রস্তাবের পক্ষ ও বিপক্ষে যে যুক্তি উপস্থাপিত হয়েছে তা আমাদের ভাবনার জগৎকে, চিন্তার পরিসরকে নিঃসন্দেহে সমৃদ্ধ করেছে। সংস্কৃতি ও রাজনীতি পরস্পর বিচ্ছিন্ন কোনো ক্ষেত্র নয়। সংস্কৃতি মানুষের মনন ও মূল্যবোধ নির্মাণ করে, আর সেই মানুষই রাজনীতিকে মানবিক বা অমানবিক রূপ দেয়। অতএব কল্যাণধর্মী রাজনীতির জন্য প্রয়োজন উদার, সহনশীল ও মানবিক সংস্কৃতির চর্চা। যে সমাজে মননশীলতা
মত প্রকাশের স্বাধীনতা, যুক্তিবাদ, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা থাকে, সেখানে রাজনৈতিক মতভেদ সংঘাতে নয়, সংলাপে রূপ নেয়। বিপরীতে অসহিষ্ণুতা, বিকৃত ইতিহাস চর্চা ও বিভেদমূলক সাংস্কৃতিক প্রবণতা রাজনীতিকে প্রতিহিংসাপরায়ণ ও ক্ষমতাকেন্দ্রিক করে তোলে। ফলে তাদের দ্বারা কল্যাণধর্মী রাজনীতি সম্ভব হয় না। কল্যাণধর্মী রাজনীতির বিকাশের জন্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের মাধ্যমে মূল্যবোধ, সুশাসন, জবাবদিহিতাকে কল্যাণধর্মী রাজনীতির পূর্বশর্ত হিসাবে তাদের যুক্তির মধ্য দিয়ে উপস্থাপনের চেষ্টা করেছেন। চূড়ান্ত ফলাফল ইতিমধ্যেই আমাদের হাতে পেয়েছি। আজকের বিতর্কের বিষয়বস্তু ছিল সুস্থ সংস্কৃতির বিকাশ, কল্যাণধর্মী রাজনীতির পূর্বশর্ত। এবং এই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল হচ্ছে বিপক্ষ দল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা। এবং এই বিজয়ী দলের ব্যালট নম্বর হচ্ছে 2 এবং বিজিত দল হলিক্রস কলেজ, ঢাকা, তাদের ব্যালট নম্বর 1। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায়ে রুবাইয়াত খান সাকিব, দ্বিতীয় বক্তা বিপক্ষ দল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আমি আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিতার্কিকদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আজকের এই বিতর্ক প্রতিযোগিতাটিকে প্রতিযোগিতামূলক এবং প্রাণবন্ত করার জন্য বিজিত দল হলিক্রস কলেজ, ঢাকার বিতার্কিকদেরকেও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং পরিশেষে এই 2 দলের প্রতিযোগিতার জন্য শুভকামনা এবং আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এবং বিটিভির সাথে আগামী দিনেও আপনারা থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই প্রতিযোগিতার এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।